এই যে সংস্কার সংস্কার কত এক বছর হয়ে গেল, সংস্কার নিয়ে খালি রাজনীতিবিদদের নিয়ে টানাটানি, রাজনৈতিক দলগুলো কি করবে সেটা নিয়ে টানাটানি। কিন্তু এইগুলো তো বেসিক কাজ, এই কাজগুলো তো তাদের বেশি করা উচিত ছিল, আরও আগে করা উচিত ছিল। কিন্তু এই কাজগুলো কিন্তু সেইভাবে এগোচ্ছে না, বরঞ্চ এগুলো বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তো সংস্কারে যারা কাজ করছেন তাদের তো এই কাজগুলোই আগে করা দরকার। যে দুর্নীতির কথা বলা হলো, সুযোগ সুবিধার কথা, এই এয়ারপোর্টের ফ্যাসিলিটিসগুলো কনফার্ম করা, এটা তো খুব বেশি একটা বড় কাজ না, খুব বেশি একটা বড় কাজ না। বিদেশে যারা সেখানে আমাদের মিশন বলি বা আমাদের রাষ্ট্রদূত যারা যেখানে যেভাবে আছেন, তারা তাদের কাজটা আদায় করে নেওয়া, তারা দেখা যায় যে সেখানে তাদের দায়িত্ব হচ্ছে বেশি রাজনীতিটাই করেন। যখন যে সরকারে থাকবে তাকে তোষামত করা, করে নিজে টিকে থাকা। তো এই বিষয়গুলোর জন্য অবশ্যই আপনাদেরকে সোচ্চার হতে হবে, কারণ যদি সোচ্চার না হন তাহলে স্বাভাবিকভাবে দাবি দেওয়া যতই হোক না কেন সেগুলো পূরণ হওয়াটা বড় কষ্টকর ব্যাপার। এবং বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশগুলোতে অনেক মানবতর জীবনযাপন করতে হয়, মানবতর জীবনযাপন। যে সমস্ত নিজেরা ঘটি বাটি বিক্রি করে, সব জমি জমা বিক্রি করে অনেকে চলে যান। এমনকি অনেকটা দেখছি আমরা, যদি মধ্যপ্রাচ্য না বিভিন্ন দেশে, ইউরোপ, আফ্রিকাতে যে সমস্ত মানুষ যান, নিজের জীবন বাজি রেখে যান। কে যায়? যদি দেশে কর্মের সংস্থানটা থাকে, যদি নিজে দেশে ভালোভাবে থাকা যায়, তাহলে তো কেউ সাধ করে বিদেশে কষ্টের জন্য যায় না। যেটা অনেকেই বলেছেন যে আপনাদের জীবনের মূল্যবান সময়টাই পরিবারের জন্য, আর পরিবারটাতে যে দেশের জন্য যে ব্যয় করতেছেন। কারণ যে বললাম যে ফরেন রেমিটেন্সের উপরে আজকে বাংলা, এখন দেখেন বাংলাদেশের অর্থনীতিটা এই মুহূর্তে যদি এই ফরেন রেমিটেন্স না থাকতো তাহলে কি অবস্থাটা হতো। গার্মেন্টস অনেক জায়গায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। একজন এখানে বলছেন যে গার্মেন্টস বন্ধ হয়ে গেলে দেখা যাবে যে সেই সময় এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা কাজ করতেছে এখানে, যারা একবার ঢাকা শহরে আসছে, আইসা একটা নাগরিক জীবনের যতটুকুই সুযোগ সুবিধা পাইছে, লিপস্টিক ফেস পাউডার লাগানো শিখছে, সে তো আর গ্রামে ফিরে যাবে না গার্মেন্টস বন্ধ হয়ে গেলে। তখন যারা আজকে অনেক কথা বলেন, বড় বড় কথা বলেন, তখন এই ঢাকা শহরের এই টঙ্গী, এই গাজীপুর, এই এলাকার অবস্থাটা কী হবে? সামাজিক ভারসাম্যটা কোথায় যাবে? এই মেয়েরা যখন তাদের চাকরি হারাবে তখন তারা কোন পেশায় যাবে? ঠিক তেমনিভাবে আজকে এই ফরেন রেমিটেন্স যারা বিদেশ থেকে যারা আপনারা নিয়ে আসেন, আজকে যেভাবে এখানে অবশ্যই ধন্যবাদ জানাই যে এই সরকার আসার পরে, যখন এটা বোধহয় আরব আমিরাতে একটা সমস্যা হয়েছিল এবং সাথে সাথে সেটা ডক্টর ইউনূস সাহেব ইন্টারফেয়ার করার কারণে সেখানে সেটা সমাধান হয়েছিল। তো প্রত্যেকটা জায়গায় তো এরকম হওয়া দরকার, প্রত্যেকটা জায়গায়। আজকে আমেরিকার যে কোনো একটা স্বার্থে দেখা যায় যে সেখানকার প্রেসিডেন্ট সেই ব্যাপারে হস্তক্ষেপ করেন, আর আমাদের এখানে একটা রাষ্ট্রদূত হস্তক্ষেপ করতে মানে কার্পণ্য করে। প্রেসিডেন্ট মন্ত্রী তো দূরের কথা, তো মন্ত্রীদের কাজই তো এটা, যারা ওই পর্যায়ে আজকে শ্রমিক কল্যাণের জন্য মন্ত্রী আছে, তো তাদের কাজটা কি? মন্ত্রণালয় আছে, তাদের কাজটা কি? যার যার কাজটা যদি এনশিওর করতে পারে তাহলে কিন্তু সেটা হয়। কিন্তু এখানে কাজ নাই, সবাই মিলে ঘুরে ঘুরে খালি রাজনীতিবিদদের ঠেকাও, রাজনীতিকে ঠেকাও, রাজনৈতিক দলগুলোকে ঠেকাও। চুরি আজকে হচ্ছে, চুরিটা কোথায় হচ্ছে? বেশিরভাগ চুরিটা কোথায় হচ্ছে? আজকে দেখেন যে চুরিটা হইতেছে বিদেশে যারা আপনারা আছেন, আপনারা কষ্ট করে টাকা পাঠাইতেছেন, আবার এই টাকা কষ্ট করে যারা বিদেশে পাঠাইতেছে তাদেরকে কিন্তু ধরবে না, তারা বরঞ্চ ভালো স্কট পেয়ে তারা আবার বিদেশে যাবে। এই চোররা, এই ডাকাতরা, আপনারা দেখছেন যে বেনজির ঢাকা শহরে কী করে নাই, অথচ সে কীভাবে যখন বিদেশে যায় তখন কীভাবে সেই স্কট দিয়ে চলে গেছে। তো এর জন্য এই সমস্ত বিষয়গুলো আজকে সংস্কারের কথা যারা বলেন তাদেরকে বলবো যে এগুলো সংস্কার করেন, আজকে এগুলো সংস্কার করে ঠিক করেন। আজকে চোরগুলো ধরেন, ডাকাতগুলো ধরেন,
যারা গরিবরে শোষণ করতেছে একজনও তো ধরে নাই। একটা চোর, বাটপার, গডফাদার, একটারও মাফিয়া, কয়টাকে ধরা হয়েছে? এখনও তারা বহাল তবিয়তে আছে, তারাই সব কিছু সব কিছু তারা ঘুরাইতেছে। তো এর জন্যই খালি তারা একটাই কাজ, খালি কিভাবে রাজনীতিবিদদেরকে হেয় করা যায়, হেয় প্রতিপন্ন করা যায়, দোষারোপ করা যায়। 50 বছরে নাকি রাজনীতিবিদরা করেন নাই। তা আপনারা যারা আছেন, আপনাদের বয়স কত? আপনারা কি করছেন? আপনারা কি করছেন? শুধু খাওয়ার, মলমূত্র ত্যাগ করা ছাড়া, আর ওই যে মানুষের রক্ত শোষণ করে টাকা উপার্জন করা, এছাড়া আর কি করছেন? রাজনীতিবিদরা এই দেশের মুক্তিযুদ্ধের জন্য আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, এবং গণতন্ত্রের জন্য এখনও লড়াই করে চলছি, মানুষ অধিকারের জন্য এখনও আমরা লড়াই করে চলছি। আজকে নতুন করেও যারা বলেন যে 50 বছরে কিছু হয় নাই, তারা তো মাত্র শুরুই করছে 2 মাস আগে। আরও যদি 2 বছর আগে শুরু করতেন, তাহলে ফ্যাসিবাদ আরও 2 বছর আগে বিদায় হতো। তো সেই কারণেই আমরা এই কন্ট্রাডিকশনগুলো চাই না। আমরা চাই সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটা শোষণহীন সমাজ ব্যবস্থা, বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। এবং সেটার জন্য কে করবে? আজকে সব দোষ খালি রাজনীতিবিদদের। আজকে প্রেস ক্লাবের সভাপতি পালাইছে, তার কোনো দোষ নাই। বাইতুল হকের খতিব পালাইছে, ওলামাদের কোনো দোষ নাই। আজকে পুলিশের আইজি পালাইছে, পুলিশের কোনো দোষ নাই। আজকে প্রত্যেকটা জায়গাতে সব ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসটা কারা করছে? তো এই জন্যই বলবো যে আজকে আপনাদের এই কল্যাণের জন্য যেগুলো দরকার, সেগুলো অবশ্যই বিএনপির পক্ষ থেকে আমরা আছি ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি যে আবার যেমনি দেখেন স্বাধীনতার পরে 75-এর পরে যখন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসলেন বা তাকে ক্ষমতায় বসানো হলো, তিনি অল্প সময়ের মধ্যে সব পরিবর্তন করেছেন, অল্প সময়ের মধ্যে। তো ইনশাল্লাহ আমরা এইটুকু বলতে পারি যে আমাদের নেতা তারেক রহমান আবার এই যখন নির্বাচন হবে, সেই নির্বাচনের পরে নির্বাচিত সরকার আসবে, আমরা বিশ্বাস করি। এবং আপনারাও তো আপনাদেরকে বলবো আস্থা আনার জন্য যে এই তারেক রহমান তার সুযোগ্য বাবা জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। যখন বিএনপি ইনশাল্লাহ যদি আপনাদের ভোটে ক্ষমতায় যায় এবং বিএনপির সাথে যারা আছে আন্দোলন করেছে তাদের সবাইকে নিয়ে জোটবদ্ধ সরকার হবে, সেটা আমাদের নেতা তারেক রহমান কমিটমেন্ট করেছেন। এবং যদি সেই সরকার আসে, তাহলে তারেক রহমানকে দেখবেন তার বাবার ভূমিকায়। তার বাবা যেরকম অন্যায়ের সাথে আপোষ করে নাই, দুর্নীতির সাথে আপোষ করে নাই, সেও তারেক রহমানও করবে না।